সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইনফিনিটি বায়োলজিতে তোমাদেরকে আবারও স্বাগতম। আবারও চলে আসলাম উদ্ভিদ শারীরিক তত্ত্ব অর্থাৎ প্রথম পত্রের জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকে আমরা শিখব সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কলাকৌশলের আলোক পর্যায়গুলো। তোমরা জানো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার যে কলাকৌশল রয়েছে সেটাকে দুই ভাগে ভাগ করা যায়। এটা হলো আলোক নির্ভর অধ্যায়, আর একটাকে বলা হয় আলোক নিরপেক্ষ অধ্যায়। তো আলোক নির্ভর অধ্যায়কে বলা হয় লাইট ডিপেন্ডেন্ট, আর আলোক নিরপেক্ষকে বলা হয় লাইট ইন্ডিপেন্ডেন্ট। তো লাইট ডিপেন্ডেন্ট বা আলোক নির্ভর যে অধ্যায় রয়েছে সেখানে দুটি বিষয় রয়েছে, একটি হলো অচক্রীয় ফটোফসফোরাইলেশন এবং চক্রীয় ফটোফসফোরাইলেশন। তো তাহলে আমরা আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। আজকে প্রথমে আমরা শিখব অচক্রীয় ফটোফসফোরাইলেশন। লেটস গো। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা ছবিটা আঁকাবো। তোমরা যারা ছবি আঁকাতে না চাও, শুধু পড়াটা দেখতে চাও, তাহলে তোমরা টেনে নিয়ে সামনে এগিয়ে যে পড়াটা থেকে শুরু যেখানে হচ্ছে সেখান থেকে দেখে নাও। তবে আমি ব্যক্তিগতভাবে চাই যে তোমরা এটার ছবিটাও আঁকানো শিখে নাও। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা যে ছবিটা আঁকালাম সেটা হলো অচক্রীয় ফটোফসফোরাইলেশনের ছবি। তো আমরা এখন পড়াটা শুরু করব। তোমরা জানো যে অচক্রীয় ফটোফসফোরাইলেশন শুরুর আগে তোমাদেরকে জানতে হবে যে ফসফোরাইলেশনটা আসলে কি আর ফটোফসফোরাইলেশনটা আসলে কি। তোমরা জানো যে কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত হওয়াকে বলা হয় ফসফোরাইলেশন। যেরকম ধরো এখানে আমি একটা লিখেছি যে এজিপির সাথে একটি ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়েছে, তার মানে এটি হলো একটি ফসফোরাইলেশন বিক্রিয়া। অর্থাৎ এজিপির সাথে একটি ফসফেট যুক্ত হয়েছে, ইনঅর্গানিক ফসফেটের জন্য পিআই লেখা হয়, এটিপি। এটি এক ধরনের ফসফোরাইলেশন বিক্রিয়া। অর্থাৎ কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত হলে তাকে আমরা বলি হলো ফসফোরাইলেশন বিক্রিয়া। এবং এই ফসফোরাইলেশন বিক্রিয়াটা যদি আলোর উপস্থিতিতে হয় তাহলে আমরা তাকে বলি ফটোফসফোরাইলেশন বিক্রিয়া। ফটো মানে কি? ফটো মানে কিন্তু ছবি নয়, ফটো মানে হলো আলো। তার মানে যেটা তোমার আলোর উপস্থিতিতে হবে তাকে বলা হবে ফটোফসফোরাইলেশন। এবার আমরা আসি, ফটোফসফোরাইলেশন দুই প্রকার। একটাকে বলা হয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন এবং আরেকটাকে বলা হয় চক্রীয় ফটোফসফোরাইলেশন। এবার আমরা আসবো অচক্রীয় ফটোফসফোরাইলেশনের সংজ্ঞাতে। দেখো সংজ্ঞাটা এই ছবির মধ্যে রয়েছে, ছবিটা একটু লেখা বাকি রয়েছে। এটা হলো বিক্রিয়া কেন্দ্র 2, যাকে বলা হয় PS2। এটা হলো P680 ন্যানোমিটার। আর এটা হলো বিক্রিয়া কেন্দ্র 1, এটাকে বলা হয় PS1, যার তরঙ্গ দৈর্ঘ্য হলো P700 ন্যানোমিটার। তো দেখো এখানে এই সংজ্ঞাটা রয়েছে, ভালো করে একবার বুঝলে হবে। যে প্রক্রিয়ায় বা যে চক্রে বিক্রিয়া কেন্দ্র 2 থেকে উৎক্ষিপ্ত 2টি ইলেকট্রন পুনরায়
বিক্রিয়া কেন্দ্র 2-এ ফিরে না এসে বিক্রিয়া কেন্দ্র 1-এ চলে যায়। বুঝতে পারলে কি বিষয়টা? আবার দেখো, যে প্রক্রিয়ায় বিক্রিয়া কেন্দ্র 2 থেকে উৎক্ষিপ্ত 2টি ইলেকট্রন পুনরায় বিক্রিয়া কেন্দ্র 2-এ ফিরে না আসে বিক্রিয়া কেন্দ্র 1-এ চলে যায়, সেটাকে বলা হবে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। খেয়াল করে দেখো, এইটা যদি এরকম হতো, এদিকে না যেয়ে যদি এই অ্যারো চিহ্নটা এদিকে আসতো 2টা ইলেকট্রন, তাহলে আমরা এটাকে বলতে পারতাম চক্রীয়, অর্থাৎ বিক্রিয়া কেন্দ্র 2 থেকে উৎক্ষিপ্ত হয়ে পুনরায় বিক্রিয়া কেন্দ্র 2-এ ফিরে এসেছে, তাহলে হতো চক্রীয়। যদি না এটা হয়নি, এই কারণে এটার নাম হলো অচক্রীয়। তাহলে দেখো, এটাকে আমরা মুছে দেই। সংজ্ঞাটা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আমরা এই জন্য এটাকে বলছি যে প্রক্রিয়ায় বিক্রিয়া কেন্দ্র 2 থেকে উৎক্ষিপ্ত 2টি ইলেকট্রন বিভিন্ন প্রক্রিয়া শেষে, বা বলতে পারো যে এমনিতে বিক্রিয়া কেন্দ্র 2 থেকে উৎক্ষিপ্ত 2টি ইলেকট্রন পুনরায় বিক্রিয়া কেন্দ্র 2-এ ফিরে না এসে বিক্রিয়া কেন্দ্র 1-এ চলে যায়, তাকে বলা হবে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানকার এই প্রক্রিয়ার লেখাটা শুরু হবে কীভাবে? শুরুতেই দেখো, তোমরা যেভাবে লিখবে যে এই প্রক্রিয়ার শুরুতে আলো থেকে ফোটন কণা আকারে ইলেকট্রন বিক্রিয়া কেন্দ্র 2-এ আসে। অর্থাৎ এই যে তোমরা যে সালোক সংশ্লেষণে যে মেইন বিক্রিয়াটা রয়েছে, যে বিখ্যাত বিক্রিয়াটা, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানি, আর অ্যারো চিহ্নতে লেখা থাকে আলো আর ক্লোরোফিল, তারপরে লেখা থাকে গ্লুকোজ, পানি এবং অক্সিজেন। সেই বিক্রিয়াটাতে দেখো 4টে উপাদান রয়েছে, আলো এবং ক্লোরোফিল মাস্ট। তাহলে এখানে দেখো, প্রথমে বলবে শুরুতে যে এই প্রক্রিয়ার শুরুতে আলো থেকে ফোটন কণা আকারে ইলেকট্রন বা শক্তি বিক্রিয়া কেন্দ্র 2-এ আসে এবং এই ইলেকট্রন 2টি খুব দ্রুত বিক্রিয়া কেন্দ্র 2 থেকে তার নিকটস্থ বাহক ফিওফাইটিন হয়ে পিকিউতে চলে যায়। ফিওফাইটিনটা অ্যাকচুয়ালি অস্থায়ী বাহক, যার কারণে এটাকে ডট ডট দিয়ে দেখানো হয়েছে। পিএইচে খুব স্বল্প সময়ের জন্য অবস্থান করে। ধরো ঢাকা থেকে চিটাগাং যেতে হবে, ভায়া বিভিন্ন জেলা হয়ে যাবে। তো আমাদের মূল টার্গেটটা হলো ঢাকা টু চিটাগাং, আর এটা হলো ভায়া, এখানে অবস্থান করবে না, সেজন্য এটাকে অস্থায়ীভাবে পিএইচটাকে ডট ডট দিয়ে দেখানো হয়েছে। তো তোমরা বলবে এইভাবে যে এই প্রক্রিয়ার শুরুতে আলোর ফোটন থেকে প্রাপ্ত ইলেকট্রন বিক্রিয়া কেন্দ্র 2-এ এসে বিক্রিয়া কেন্দ্র 2 থেকে এই ইলেকট্রন 2টি তার নিকটস্থ বাহক ফিওফাইটিন হয়ে পিকিউতে চলে যায় এবং প্রত্যেকটা স্টেপে যাওয়ার সময় এই ফিওফাইটিন বা পিএইচ এগুলোর পরিচয় দিতে হবে। পিএইচ হয়ে পিকিউতে যায়, পিএইচ হলো ফিওফাইটিন, এটি রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। এই যে পিএইচ কি, পিকিউ কি, সিওআইটি কি, পিসি কি, এফডি কি, এনএজিপি কি, এগুলো যদি বুঝতে চাও তাহলে আমার চ্যানেলের আগে একটা ভিডিও রয়েছে এই অধ্যায়ের উপরে, যে ইলেকট্রন বাহক কিভাবে মনে রাখবে, সেই ভিডিওটা একটু দেখে নাও। তো পিএইচ তার 2টি ইলেকট্রন দিয়ে দেবে তার নিকটস্থ বাহক পিকিউকে। পিকিউ হলো প্লাস্টোকুইনন, এটি ক্ষুদ্র চলনশীল লিপিড অণু। এবার এখান থেকে এটা বলতে পারবে না, অবশ্যই ধরো এইটুকু নেই, শুধু এইটুকু বলবে পিকিউ তার 2টি ইলেকট্রন দিয়ে দেবে তার নিকটস্থ বাহক সিওআইটিকে। সিওআইটি হলো সাইটোক্রোম, এটি এর পরিচয় দেবে। সাইটোক্রোম হলো লৌহগঠিত হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন। যখন এই পিকিউ থেকে সাইটোক্রোমে আসে তখন শক্তি উৎপন্ন হয়। তো এখান থেকে এটা লেখার পরে বলবে যে এ সময় শক্তি উৎপন্ন হয়, ফলে এজিপির সাথে একটি ফসফেটযুক্ত এজিপি তৈরি হয়। তোমরা কিভাবে বুঝবে যে শক্তি উৎপন্ন হচ্ছে না শক্তি খরচ হচ্ছে? ফলো করে দেখো, যদি অ্যারো চিহ্নটা এজিপি থেকে এটিপির দিকে থাকে তাহলে শক্তি উৎপন্ন হয়। এটাও মূল কথা নয়, মূল কথা হলো যে তোমরা এটা বুঝতে হবে বিষয়টা। যখন এডিপি আর একটা ফসফেট যুক্ত হচ্ছে তখন তার ক্ষমতা বেড়ে গেল না, শক্তি বেড়ে গেল। কিন্তু যদি এটিপি ভাঙার জন্য অনেক খরচ হয়, অনেক শক্তি ব্যয় হয়, সেখান থেকে বোঝা যাবে যদি অ্যারো চিহ্নটা এদিকে থাকতো তাহলে বোঝা যেত শক্তিটা খরচ হয়েছে, কারণ এটা জোড়া দিচ্ছে, এজন্য শক্তিটা বৃদ্ধি পেয়েছে। এটা হলো শক্তি তৈরি হয়। এবার এখান থেকে বলবে সাইটোক্রোম থেকে পিসি। আশা করি তোমরা নিজেরাই এটা বলতে পারবে, ভিডিও পজ করে দিয়ে ট্রাই করে দেখো। সাইটোক্রোম তার 2টি ইলেকট্রন দিয়ে দেয় তার নিকটস্থ বা পরবর্তী বাহক পিসিকে। পিসি হলো প্লাস্টোসায়ানিন, এটি ক্ষুদ্র চলনশীল প্রোটিন অণু। এবার দেখো তো কী হবে, পিসি তার 2টি ইলেকট্রন কাকে দেবে? পিসি তার 2টি ইলেকট্রন দিয়ে দেবে বিক্রিয়া কেন্দ্র 1-এ। দেখো এখানে একটা মজার বিষয় রয়েছে, আলোর যে ফোটন কণা, আলোর ফোটন কণা থেকে শুধুমাত্র একবার শক্তি আকারে সেই ইলেকট্রনটা নেবে, আর বারবার কিন্তু অন্য জায়গা থেকে নেবে। সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা হলো পানি। দেখো শুরুতে এটা তোমরা বলতে পারবে, এখানে বলতে পারো যে প্রথমে যখন বললে যে আলো থেকে ফোটন কণা আকারে ইলেকট্রন বিক্রিয়া কেন্দ্র 2-এ আসে এবং বিক্রিয়া কেন্দ্র 2 থেকে তাৎক্ষণিকভাবে এই 2টি ইলেকট্রন ফিওফাইটিন বা পিএইচে পিকিউতে চলে যায়। এই ইলেকট্রনের ঘাটতি পূরণ করে পানির ভাঙ্গনের ফলে আগত 2টি ইলেকট্রন। দেখো পানিকে এখানে আমরা বলি, দেখো পানিকে ভাঙলে তুমি কি পাবে? পানিকে ভাঙলে পাবে হাইড্রোজেন আর অক্সিজেন।
পানিকে ভাঙলে পাবে হাইড্রোজেন আর অক্সিজেন। এই যে অক্সিজেন যেটা, সেটাই মুক্ত অক্সিজেন হিসেবে বাইরে চলে আসে। আমরা এই মুহূর্তে যেটাকে অক্সিজেন হিসেবে নিচ্ছি সেটাই সেই অক্সিজেন, মুক্ত অক্সিজেন বাইরে চলে আসলো। তাহলে থাকলো কি হাইড্রোজেন। হাইড্রোজেনকে ভাঙলে পাওয়া যায় 2টা প্রোটন আর 2টা ইলেকট্রন। এই ইলেকট্রনটা চলে আসে বিক্রিয়া কেন্দ্র 2 এসে এই ঘাটতিটা পূরণ করে। অর্থাৎ কন্টিনিউয়াস পানির ভাঙনের ফলে ইলেকট্রন তৈরি হয়, কন্টিনিউয়াস এখানে আসে, শুধু একবার আলো থেকে নেয়। আর এই যে প্রোটন দুটো, এই প্রোটন দুটো দেখো ওইদিকে চলে যাচ্ছে, এটাতে আমরা পরে আসছি। তাহলে এখানে পানির ভাঙনের ফলে এখান থেকে চলে আসে। তো এখানেও তাই হয়, যখন পিসি তার 2টি ইলেকট্রন বিক্রিয়া কেন্দ্র একে দিয়ে দেয়, দিয়ে কেন দিল? কারণ ইতিমধ্যে এখানে লিখবে যে ইতিমধ্যে বিক্রিয়া কেন্দ্র 1 আলো থেকে প্রাপ্ত 2টি ইলেকট্রন তার নিকটস্থ বাহক এফডিকে দিয়ে দেয়, সেই ইলেকট্রনের ঘাটতি পূরণ করে পিসি। এবার যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি উল্টা দিক থেকে আসার সময়, তাহলে দেখো এফডি কোথায় পায়? এফডি পায় বিক্রিয়া কেন্দ্র 1-এ। বিক্রিয়া কেন্দ্র 1 কোথায় পায়? বিক্রিয়া কেন্দ্র 1 পায় পিসি থেকে। পিসি পায় সাইটোক্রোম থেকে। সাইটোক্রোম কোথায় পায়? পিকিউ থেকে। পিকিউ কোথায় পায়? পিএইচ থেকে। পিএইচ কোথায় পায়? বিক্রিয়া কেন্দ্র 2 থেকে। বিক্রিয়া কেন্দ্র 2 কোথা থেকে পায়? পানি থেকে। তার মানে এখান থেকে কি বুঝতেছ যে অচক্রীয় ফটোফসফোরাইলেশন চলতে গেলে কন্টিনিউয়াস পানির সাপ্লাই দরকার হবে। তাহলে দেখো আবার যে এখানে বলবে যে পিসি, আবার দেখো পরিষ্কার করে দিই, ক্লিয়ার করে দিই, পিসি বা প্লাস্টোসায়ানিন যেটি ক্ষুদ্র চলনশীল প্রোটিন অণু, 2টি ইলেকট্রন দিয়ে দেয় তার পরবর্তী বাহক বিক্রিয়া কেন্দ্র 1-এ। কারণ ইতিমধ্যে বিক্রিয়া কেন্দ্র 1 আলো থেকে প্রাপ্ত 2টি ইলেকট্রন তার নিকটস্থ বাহক এফডিকে দিয়ে দেয়, ফলে এখানকার এই ইলেকট্রনের ঘাটতি পূরণ করে পিসি। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখো এফডির পরিচয় দিতে হবে। এফডি হলো ফেরিডক্সিন। ফেরিডক্সিন হলো আয়রন সালফার প্রোটিন। এফডি তার 2টি ইলেকট্রন দিয়ে দিবে তার পরবর্তী বাহক এবং ইলেকট্রনের সর্বশেষ গ্রহীতা এনএজিপি রিডাকটেজ। এটি এক ধরনের কোএনজাইম, বাউন্ড কোএনজাইম। তাহলে এই ইলেকট্রন দুটি নিয়ে এসে কি করবে? সে কিন্তু ইলেকট্রনের সর্বশেষ গ্রহীতা। এবার দেখো আমরা আসি যে পানির ভাঙ্গনের ফলে যে ইলেকট্রনটা এখানে আসলো আর এই প্রোটন, এই দুটি ওখানে চলে গেল। ইলেকট্রন আর প্রোটন দুজনকে খুবই ভালোবাসে। তাদের ভিতরে কথা দিয়ে রেখেছিল যে তুমি যেখানেই থাকো আমি কিন্তু শেষে তোমার সাথে আবার মিলিত হব। তুমি থাকো জলে, আমি থাকি স্থলে, তোমার আবার দেখা হবে মরণের কালে। তো মরণের কাল আসেনি, কিন্তু এখানে তারা আবার মিলিত হয়েছে। তো ইলেকট্রন প্রোটনকে, হাইড্রোজেনকে ভাঙলে যেহেতু ইলেকট্রন আর প্রোটন পাওয়া যায়, তাহলে ইলেকট্রন আর প্রোটনকে জোড়া দিলে অবশ্যই আবার হাইড্রোজেন পাওয়া যাবে। তাহলে দেখো এনএজিপি রিডাকটেজ 2টি ইলেকট্রন নিয়ে নিল ফেরিডক্সিন থেকে এবং পানির ভাঙনের ফলে এই প্রোটন দুটির সাথে যুক্ত হলো। তাহলে ইলেকট্রন আর প্রোটন মিলিত হয়ে তৈরি হবে হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন দ্বারা এনএডিপিকে বিজারিত করবে, করে তৈরি করবে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস। দেখো এই এইচ প্লাস এইচ প্লাসটাই হলো এই 2টা হাইড্রোজেনের, অর্থাৎ এনএডিপিকে বিজারিত করে এনএডিপি রিডাকটেজ এনজাইম এখানে শক্তি তৈরি করবে। তাহলে এটা হলো এই অচক্রীয় ফটোফসফোরাইলেশনের পরিণতি। এখানে তোমরা বিশেষভাবে খেয়াল রাখবে, শক্তি তৈরি হবে অচক্রীয়তে 2 জায়গায়। একটা হলো এখানে এটিপি আকারে শক্তি তৈরি হয়, আর একটা এখানে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস আকারে শক্তি তৈরি হবে। এই 2 জায়গায় শক্তি তৈরি হয়। তাহলে এটা হলো অচক্রীয় ফটোফসফোরাইলেশন। তো এখানে এবার আমরা দেখব যে চক্রীয় ফটোফসফোরাইলেশনটা আসলে কিভাবে হবে। তোমরা খেয়াল করবে যে চক্রীয় ফটোফসফোরাইলেশনে শুধুমাত্র বিক্রিয়া কেন্দ্র 1 থাকবে, বিক্রিয়া কেন্দ্র 2 থাকবে না। দেখো এখান থেকেই চক্রীয় ফটোফসফোরাইলেশনটা তৈরি হয়ে যাবে। আমি তোমাদেরকে এটা যদি শুধু মুছে দেখাই তাহলে তোমরা বুঝে ফেলবে যে চক্রীয়টা কীভাবে হচ্ছে এটার ভিতর থেকে। চক্রীয়তে এর ভিতরেই রয়েছে, দেখো এইভাবে খেয়াল করো, বিক্রিয়া কেন্দ্র 2 থাকবে না, শুধুমাত্র বিক্রিয়া কেন্দ্র 1 থাকবে। এই এফডিটা পিকিউর সাথে সেট হয়ে যাবে। তো এফডিটা আমি একটু ওপরে তুলে দেই বোঝানোর সুবিধার জন্য। ধরো এফডিটা এখানে আছে, ধরো এফডিটা এখানে আছে, তাহলে এখান থেকে ডাইরেক্ট চলে আসবে পিকিউতে। তাহলে দেখো এটা হয়ে যাবে চক্রীয় ফটোফসফোরাইলেশন। এখানে তোমার একটা অস্থায়ী যৌগ আছে, সে যৌগের নাম হলো সাইটোক্রোম B6। তাহলে দেখো এটা হলো চক্রীয় ফটোফসফোরাইলেশন। খুব সহজে তোমরা এটা বুঝতে পারবে।
সংজ্ঞাটা তোমরা নিজেরাই দিতে পারবে, একবার চেষ্টা করে দেখো। অচক্রীয় ফটোফসফোরিলেশনের সংজ্ঞা কী ছিল আর চক্রীয়। সহজ হিসাব, যে চক্রে বা যে প্রক্রিয়ায় বিক্রিয়া কেন্দ্র 1 থেকে উৎক্ষিপ্ত 2টি ইলেকট্রন, এখানে কিন্তু শুধু বিক্রিয়া কেন্দ্র 1, বিক্রিয়া কেন্দ্র 2 নাই। যে চক্রে বা যে প্রক্রিয়ায় বিক্রিয়া কেন্দ্র 1 থেকে উৎক্ষিপ্ত 2টি ইলেকট্রন পুনরায় বিক্রিয়া কেন্দ্র 1-এ ফিরে আসে, তাকে বলা হয় চক্রীয় ফটোফসফোরিলেশন। বোঝা গেল বিষয়টা? যেখান থেকে উৎক্ষিপ্ত হবে বিভিন্ন প্রক্রিয়া শেষে আবার সেখানেই ফিরে আসবে, সেটাকে বলা হবে চক্রীয় ফটোফসফোরাইলেশন। এবং দেখো এই প্রক্রিয়ার শুরুতে কীভাবে লিখবে, এই প্রক্রিয়ার শুরুতে আলো থেকে প্রাপ্ত ফোটন কণা আকারে ইলেকট্রন বিক্রিয়া কেন্দ্র 2-এ আসে এবং আসা মাত্রই খুব দ্রুত বিক্রিয়া কেন্দ্র 2 থেকে ইলেকট্রন 2টি চলে যায় তার নিকটস্থ বাহক এফডির কাছে। এফডির পরিচয় দিতে হবে। এফডি হলো ফেরিক অক্সিজেন, এটি হলো আয়রন সালফার প্রোটিন বা আয়রন সালফার যৌগ। এফডি তার 2টি ইলেকট্রন দিয়ে দেবে তার পরবর্তী বাহক সাইটোক্রোম B6 হয়ে পিকিউতে, কারণ সাইটোক্রোম B6টা অস্থায়ী যৌগ, এখানে ডট ডট দিয়ে দেখানো হয়েছে। তোমরা সরাসরি বলবে এফডি তার 2টি ইলেকট্রন দিয়ে দেবে তার পরবর্তী বাহক সাইটোক্রোম B6 হয়ে পিকিউতে, অর্থাৎ এটাও ভায়া মাধ্যম হিসাবে এখানে থাকবে। তাহলে পিকিউ এর পরিচয় দেবে। পিকিউ হলো প্লাস্টোকুইনন, এটি ক্ষুদ্র চলনশীল লিপিড হলো। পিকিউ তার 2টি ইলেকট্রন দিয়ে দেবে তার পরবর্তী বাহক সাইটোক্রোমকে। তাহলে সাইটোক্রোমের পরিচয় দেবে। সাইটোক্রোম হলো আয়রন লৌহজিত হেম গ্রুপ বিশিষ্ট প্রোটিন। তো যখনই তোমার পিকিউ থেকে সাইটোক্রোমে আসে তখন কী হবে, শক্তি উৎপন্ন হয়। তাহলে এখানে বলবো যে এই সময় শক্তি উৎপন্ন হয়, ফলে এজিপির সাথে একটি ফসফেটযুক্ত হয়ে এটিপিতে পরিণত হয়। এবার দেখো এখান থেকে এটা নিশ্চয়ই বলতে পারবে সাইটোক্রোম তার 2টি ইলেকট্রন দিয়ে দেবে পরবর্তী বাহক পিসিকে। পিসি হলো প্লাস্টোসায়ানিন, এটি ক্ষুদ্র চলনশীল প্রোটিন হলো। এবং প্লাস্টোসায়ানিন তার 2টি ইলেকট্রন দিয়ে দেবে বিক্রিয়া কেন্দ্র 1-এ, এবং এইভাবে এই চক্রটি চলতে থাকবে। তাহলে আলো থেকে শুধু নেবে একবার, পরবর্তীতে বারবার কিন্তু এই ইলেকট্রনের ঘাটতি এরাই পূরণ করবে এবং প্রতিবারই দেখো শক্তি উৎপন্ন হবে। তার মানে এটা হলো চক্রীয় ফটোফসফোরাইলেশন। তোমরা সংজ্ঞাটা আগে প্রথমে দিয়ে নেবে, ফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন, তারপরে চক্রীয় ফটোফসফোরাইলেশন। তোমাদের জন্য যেটা কাজটা আমি দিয়ে দিলাম, তোমরা চেষ্টা করবে নিজে নিজে যে অচক্রীয় এবং চক্রীয়র পার্থক্যটা লেখা। দেখবে তোমরা নিজেরাই পার্থক্যটা লিখতে পারবে। যেরকম সংজ্ঞাতে একটা পার্থক্য, তারপরে দেখো রয়েছে এখানে শক্তি তৈরি হয় 1 জায়গায়, অচক্রীয়তে শক্তি তৈরি হয় 2 জায়গায়। এখানে পানির প্রয়োজন হয় না, ওইখানে অচক্রীয়তে পানির প্রয়োজন হয়। এখানে অস্থায়ী যৌগ সাইটোক্রোম B6, অচক্রীয়তে অস্থায়ী যৌগ PH। এরকম অনেকগুলো পার্থক্য রয়েছে। এখানে বিক্রিয়া কেন্দ্র 1 ব্যবহার হয়, ওখানে বিক্রিয়া কেন্দ্র 2টি ব্যবহার হয়। এ ধরনের কিছু পার্থক্য রয়েছে যেটা তোমরা নিজেরা করে ফেলবে। তো ধন্যবাদ সবাইকে ইনফিনিটি বায়োলজির সাথে থাকার জন্য। পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।